দক্ষিণ কলকাতা ল কলেজের সেই নির্মম ঘটনার কথা আপনারা প্রত্যেকেই জানেন। রীতিমতো কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে এই নিয়ে বিভিন্ন খবর, বিভিন্ন প্রতিবেদন আপনারা দেখেছেন, আমাদের চ্যানেলেও পোস্ট করা হয়েছে। তবে এখন পর্যন্ত ঠিক যাকে আপনারা নির্যাতিতার আইনজীবী বলে চিনতেন, অরিন্দম কাঞ্জিলাল, এখন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনি কি আদতে নির্যাতিতার আইনজীবী? একেবারে গুরুতর অভিযোগ করছেন কৌস্তব বাগচি, সরাসরি প্রশ্ন তুলছেন। অপরদিকে এই যে নির্যাতিতার বাবা, তিনি কিন্তু বলছেন জাতীয় মহিলা কমিশন সহ অন্য কারোর হস্তক্ষেপ লাগবে না, পুলিশি তদন্তেই তারা আস্থা রাখছেন। তাহলে কি আবারও প্রশ্ন উঠছে, এই যে কদিন আগে আরজি করের মতো ঘটনা ঘটলো রাজ্যে, যে ঘটনার কোনো বিচার হলো না, তাহলে কি এই কসবা ল কলেজের ঘটনারও কি একই পরিণতি হবে? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের এর আগে করা প্রতিবেদনে আপনারা প্রত্যেকেই এই অরিন্দম কাঞ্জিলাল, অর্থাৎ যাকে আমরা নির্যাতিতার আইনজীবী বলে চিনতাম, তার বক্তব্য শুনেছেন। তিনি একেবারে নির্যাতিতার সঙ্গে তার কি কথা হয়েছে সমস্তটাই তুলে ধরেছেন এবং বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পোর্টালেও তার বক্তব্য আপনারা দেখতে পেয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন সরাসরি একটা গুরুতর অভিযোগ করছেন কৌস্তব বাগচি। তিনি বলছেন, এই যে আইনজীবী, তিনি যদি সত্যি নির্যাতিতার আইনজীবী হন, তাহলে রিট পিটিশন, সেই রিট পিটিশনে তার সই নেই কেন? সেখানে অন্য কোনো আইনজীবীর সই রয়েছে কেন? তাহলে কি এই যিনি এতদিন ধরে আমরা নির্যাতিতার আইনজীবী বলে চিনি, বা যিনি এতগুলো বক্তব্য দিচ্ছেন, ঘটনা তুলে ধরছেন, অর্থাৎ নির্যাতিতার যে প্রাইভেটের টিউটার বা গৃহশিক্ষক, তিনি কি আদতে নির্যাতিতার আইনজীবী নন? একেবারে কিন্তু গুরুতর অভিযোগ উঠছে। কি বলছেন কৌস্তব বাগচি, একবার শোনাবো। দেখতে পেলাম এই যে অরিন্দম কাঞ্জিলাল, যাকে আমরা নির্যাতিতার আইনজীবী বলে চিনছিলাম, আপনি একটা গুরুতর অভিযোগ করছেন তার নাকি ওয়াকালাত নামে সাইন নেই। আরে ও ঢপের আইনজীবী, ও কোনোদিন কোনো কোর্টই দেখেনি, কিছু দেখেনি। ও কিছু টিউশন পড়ায়, কে পড়ে ভগবান জানে। ওর কাছে যারা পড়ায় 1-2 মাস পড়ার পরে ছেড়ে দেয়, পড়ায় কম, নিয়ে গিয়ে সব রিলস বানায় ওদেরকে দিয়ে। এ শুধু এই ফেসবুকে ছবি ছাড়ার জন্য, ভিডিও ছাড়ার জন্য স্টুডেন্টদের নিয়ে এসব করে। একটা কোনো, আমি কালকে এটা বলার পর থেকে প্রচুর ছেলে মেয়ে আমার সাথে যোগাযোগ করেছে। ওর প্রচুর স্টুডেন্ট যারা ওর কাছে পড়তে 1-2 মাস পরে ছেড়ে, সবাই বলেছে যে এর মতন বাজে লোক হয় না। এবং খোঁজ নিয়ে দেখুন, ও জ্যোতির্ময় স্কুল অফ লতে পড়তো, ওকে সেখান থেকে কেন তাড়িয়ে দেওয়া হলো, কেন শ্যামবাজার ল কলেজে এসে ভর্তি হলো? ওর বিরুদ্ধেও তো মেয়েকে গঠিত একটা অভিযোগ ছিল। বড় বড় কথা বলছে। আমি তো বলছি তৃণমূলে কি ইমপ্লান্ট করে রেখেছে এই গোটা ঘটনাটাকে গুলিয়ে দেওয়ার জন্য। একেবারে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি নির্যাতিতার বাবা, তিনিও কিন্তু বলছেন পুলিশের ওপর আস্থা আছে, জাতীয় মহিলা কমিশন চান না। দেখুন, আমি যতদূর শুনেছি নির্যাতিতার বাবা একজন তৃণমূলের সমর্থক, তাতে কোনো অন্যায় নেই। কিন্তু তার যদি মেয়ের সম্ভ্রম বা এই মান সম্মানটাকে তিনি যদি আপোষ করতে চান, কম্প্রোমাইজ করতে চান তার সাথে, সেটা সম্পূর্ণ তার বিষয়। কিন্তু একজন বাবা হিসাবে তিনি ভালো দৃষ্টান্ত সেট করবেন। তৃণমূলের ফাঁদে যদি তিনি পা দেন, তাহলে নিজের সর্বনাশ নিজে করবেন। অভয়ার পরিবারের আমাদের অতীতে অভিজ্ঞতা আছে। ওই পরিবারও প্রথম দিকে তৃণমূলের কয়েকজন আশপাশের বাড়ির লোকজন খুব নিজের বলে বিশ্বাস করেছিল। সেই বিশ্বাসের মাসুল আজও সেই পরিবারকে গুনতে হচ্ছে, তার বাবা মাকে আজও গুনতে হচ্ছে। এরা অভয়ার ঘটনা থেকে এদের যেন শিক্ষা নেয় এরা। আরজি করার সময় যে ঘটনা আমরা দেখলাম, শেষ পর্যন্ত কিছু হলো না। কোথাও গিয়ে কি মনে হচ্ছে এই ঘটনাটাও শেষে গটাপ হয়ে যাবে? না, এইটা এখন অবধি যে গতি প্রকৃতিতে চলছে, ওর পরিবারের লোকেরা যদি সত্যি করেন এই বিষয়গুলো না বোঝে, তাহলে তো ন্যায় বিচার খুব মুশকিল হয়ে যাবে, খুবই মুশকিল হয়ে যাবে। এই যে যিনি নিজেকে নির্যাতিতার আইনজীবী বলে দাবি করছেন, তিনি সরাসরি বলছেন যে এই ক্ষেত্রে ন্যায় বিচার আমরা আনবই। তো ও কি জানবে? ও আইনে কোনোদিন একটা কোর্টে দাঁড়িয়ে মাইলট কথাটা উচ্চারণ করেছে বা ইওর অনার কথাটা উচ্চারণ করেছে? কোনোদিন কোথাও কোনোদিন কিচ্ছু করেনি। হঠাৎ করে আইনজীবী হয়ে গেল। আইনজীবী হলেও জানে না যে ক্লায়েন্টের সাথে প্রিভিলেজ কমিউনিকেশন বাইরে ডিসক্লোজ করতে নেই। এটার জন্য তো বার কাউন্সিলের লাইসেন্স ক্যান্সেল হওয়া উচিত। ও যদি এনরোলমেন্ট থেকে থাকে, ওর আমি জানি না আদৌ বার কাউন্সিল এনরোল্ড কিনা, যদি এনরোল্ড থেকে থাকে, ওর তো বার কাউন্সিলের লাইসেন্সটা ক্যান্সেল হওয়া উচিত। ঠিক কি আলোচনার কথা বলছেন আপনি? কীভাবে ঘটনার বিবরণ, কীভাবে রেপ হয়েছে, ওকে ফোন করলো, তারপরে কী বললো, এই প্রিভিলেজ কমিউনিকেশনগুলো বলা যায় না। আইনের স্পেসিফিক বার আছে। অপরদিকে আর দেখতে পাচ্ছি এই যে মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত, সেও কিন্তু এই আইনজীবীর ব্যাচমেট আমরা ঘটনাক্রমে দেখতে পাচ্ছি। সেটা হতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু ওর তো ভূয়সী প্রশংসা কয়েক জায়গায় করে বসে আছে। এবারে একে ইমপ্লান্ট করার কারণটা কী জন্য করেছে, এটা তো মারাত্মক একটা সন্দেহের বিষয় হয়ে যাচ্ছে। এই বিষয়টা যদি ওর বাড়ির লোক এখনও না বোঝে, আমার মনে হয়, দেখো বাড়ির লোকের বোঝার ব্যাপারটা হচ্ছে অন্য জায়গাটা। এ ওর উকিলও হিসাবে সওয়ালও করছে না, কিছুই করছে না। এ শুধু পাবলিসিটি কিনছে, যাতে এসব করে যাতে পড়ানোর ব্যবসাগুলো ভালো করে চলে, আর 2-4টা স্টুডেন্ট জোটে। এর বাইরে কিছু না। কিন্তু পরিবারের বোঝা উচিত যে সম্পূর্ণ তৃণমূল একটা
একটা চক্রব্যূহ তৈরি করেছে, পরিবারই চক্রব্যূহের মধ্যে যেন না। শুনলেন আপনারা কৌস্তব বাগচি, যিনি এই দক্ষিণ কলকাতা ল কলেজেরই প্রাক্তন ছাত্র। তিনি একেবারে সরাসরি আইনজীবীকে নিয়ে প্রশ্ন তুলছেন যে তিনি আদতে কি আইনজীবী, এবং আরও একটা গুরুতর কথা বলছেন, এই যে একেবারে আইনতভাবে কিন্তু কোনো আইনজীবী তার মক্কেলের সঙ্গে তার ঠিক কী কী কথাবার্তা হয়েছে এইভাবে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বলতে পারেন না, এমনটাই তিনি বলছেন। একেবারে প্রশ্ন তুলছেন এই আইনজীবীর দক্ষতা নিয়ে। অপরদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, নির্যাতিতার বাবা তিনি কিন্তু সরাসরি জানাচ্ছেন যে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে আর কোনো কিছুর প্রয়োজন নেই, তারা কিন্তু এখনও পুলিশের ওপরেই আস্থা রাখার কথা বলছেন। অপরদিকে পুলিশের পক্ষ থেকে সিপি মনোজ বর্মা তিনি কিন্তু জানিয়েছেন যে পুলিশ এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নিয়েছে, একবার সেটা দেখাবো আপনাদের। সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে, উই উড নট লাইক টু, আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না। আমি এটাই বলবো, দ্রুত করে এফআইআর করা হয়েছিল। 3 জন এফআইআর অ্যাকিউজড প্রথম দিনেই ধরা পড়েছে, ইন লেস দেন 12 আওয়ার্স প্রথম 3 জন ধরা পড়েছে। তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। শুধু আজকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আমি সবাইকে রিকোয়েস্ট করব, থ্রু মিডিয়া এটা বলতে চাইব, ভিকটিমের আইডেন্টিটি খুবই গুরুত্বপূর্ণ আছে, সেন্সিটিভ ইস্যু আছে। অ্যান্ড আমরা সবাই জানি এর জন্য মানে মাননীয় সুপ্রিম কোর্ট, মাননীয় হাইকোর্ট সব জায়গা থেকেই অনেক গাইডলাইন আছে। অ্যান্ড অ্যাজ এ সিটিজেন উই শুড রেসপেক্ট, মানে আমরা রেসপেক্ট আমাদেরকে করতে শিখতে হবে, যাতে ওই মহিলার আইডেন্টিটি কেউ রিভিল না করে যে কোনো প্ল্যাটফর্মে, ইদার ইন মিডিয়া অর আদারওয়াইজ অন এনি সোশ্যাল প্ল্যাটফর্ম। তো কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের এই আবেদনটা থাকবে যাতে। তাহলে এবার এই যে এতগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, মনোজ বর্মাও এই যে তদন্তের অগ্রগতি নিয়ে বললেন, একেবারে নির্যাতিতার আইডেন্টিটি বা পরিচয় গোপন রাখার কথা বললেন, সকলের সামনে প্রকাশ না করার কথা বললেন, বিভিন্ন কথা আপনারা বললেন। কিন্তু যে বিষয়টা একেবারে সরাসরি প্রশ্ন উঠছে, এই যে কৌস্তব বাগচির যে গুরুতর অভিযোগ যে রিট পিটিশনে অন্য কোনো আইনজীবীর সাইন রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন বিভিন্ন সংবাদ মাধ্যম বা পোর্টালে এই অরিন্দম কাঞ্জিলাল তিনি নিজেকে নির্যাতিতার আইনজীবী বলছেন, আদতে তিনিই তো নির্যাতিতার আইনজীবী, এই নিয়ে কিন্তু প্রশ্নই থেকে যাচ্ছে। এবং আরও গুরুতর প্রশ্ন উঠছে, তাহলে এই যে তিনি যে কথাগুলো বলছেন তার মধ্যে কতটা সত্যতা রয়েছে, এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।